ইলেকশন যদি হয় সেনাবাহিনী এবং বিজেপির কোনো প্রয়োজনই নেই। এসএ টেলিভিশন এসএ গ্রুপ অফ কোম্পানিজের স্বপ্নদ্রষ্টা ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ আছেন উপস্থিত। আমার জন্য সেটি সৌভাগ্যের। স্যারের সাথে কথা বলছি। স্যার, শুরুতে একেবারে আপনি যে কথাটি বলছিলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর 12 বছর পার করে 13 বছরের মাথায় এসে অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এসএটিভি বরাবরই কাজ করে গেছে। আপনার কাছে স্যার প্রথমে জানতে চাইবো, এসএটিভির স্বপ্নযাত্রা তো জানবোই, তার আগে জানতে চাইবো স্যার, গত 15-16 বছরে এই অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলতে এসএটিভি কতটা সাবলীলভাবে বলতে পেরেছে, বা বলতে গিয়ে সেটি আসলে এসএটিভির জন্য কতটা সহজ ছিল? ধন্যবাদ। আজকে আমাদের 13তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে প্রথম এই অনুভূতিটা জানতে চাওয়া এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে এই বিষয়টা জানানো। আমি শুরুতেই সমগ্র দর্শক শ্রোতা যারা দেখছেন সকলের প্রতি আমাদের এই নতুন বৎসরের প্রথম মাসের 17তম বর্ষের পদার্পণ উপলক্ষে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি যেটা আমাকে বলেছেন যে আমি আজকে 13তম বৎসরে 12 বছর পেরিয়ে এসেছি, এটি লম্বা সময়, 12 বছর এক যোগ। আপনারা জানেন আমি পুরনো ব্যবসায়ী, 45 বছর ধরে 50 বছর ধরে পুরনো ব্যবসায়ী। তো আমি এই গণমাধ্যমে আসার উদ্দেশ্য হলো দেশের অনেক তথ্য উপাত্ত প্রশাসন গণমাধ্যম যেই কাজ করবে সেটাকে লালন করার জন্য আমি কিন্তু টেলিভিশন গণমাধ্যমটি আমি পরিচালনা করি এবং তখন উপস্থাপন করাই। সেটি স্যার আমিও একটু প্রশ্ন করতাম যে এই সবাই যখন কুইক রেন্টালের মতো বড় বড় লাভজনক ব্যবসায় ইনভেস্ট করে, সেখানে 2013 সালে বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তি নিয়ে নিজস্ব ভবনে এসএ টেলিভিশন প্রতিষ্ঠা করেছেন। আসলে কথাটা হলো যে দুর্বৃত্তায়নের অনেক রাস্তা আমরা জানি এবং দেখছিও, শুনেছিও। তো আমরা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে ব্যবসা শুরু করিনি। আর এটা গণমাধ্যম, যেহেতু এটা একটা সেবামূলক, আর গণমাধ্যম কোনো সময় গণমানুষের এটা ব্যক্তি মালিকানায় কোনো সময় গণমাধ্যম হতে পারে না। তবে বেসরকারি উদ্যোগে সরকারের পাশাপাশি আপনার এই গণমাধ্যম অনেকে পত্রিকা যেমন আছে, টেলিভিশন যেমন আছে, টেলিভিশন সরকারি আর বেসরকারি উদ্যোগে হলো আমাদের প্রাইভেট টেলিভিশনগুলো। কিন্তু এই প্রাইভেট টেলিভিশনগুলো কার? আমরা পরিচালনা করি, কিন্তু এটা গণমানুষের, রাষ্ট্রের। একটা কথা আছে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। তো কাজেই গণমাধ্যমকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আর যে কথা বললেন কুইক রেন্টাল, আসলে কুইক রেন্টাল এটা তখনও আমরা জানতাম, এবং আমি চাইলে হয়তো যে তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আমার লয়ারও ছিল, অন্যদিকে আমার সাথে পরিচয়ও ছিল। আমি ইচ্ছা করলে সেই কুইক রেন্টাল আমি লাভজনক ব্যবসা যেতেও পারতাম, কিন্তু আমি তা করিনি। তার কারণ আমি এই যে অলাভজনক খাত গণমাধ্যম, তারপরও আমি এটাকে নিয়ে দেশের জনগণের কল্যাণে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরার প্রয়াসে আমি এই এসএটিভি চালু করি। আপনারা দেখেছেন যে আমি এই এসএ টেলিভিশন, যে এসএ চ্যানেল প্রাইভেট লিমিটেড বলে আর কি কোম্পানির নাম, যখন শুরু করি তখন আমার এখানে ফুল এইচডি টেলিভিশন, ফুল এইচডি চ্যানেল, এবং এখানে বিদেশি ব্রিটিশের লোক মিস্টার স্কট এই জায়গাগুলো, স্টুডিওগুলো এবং ইকুইপমেন্টগুলো আনার আমাকে সহযোগিতা করেছে, যে দেশ চ্যানেল দেশের উন্নত মানের টেকনোলজি নির্ভর টেলিভিশন। তো আমরা যখন আমরা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমরা সবসময় সত্য উপস্থাপন করব, কিন্তু পরে দেখলাম যে না, তো আমরা পাচ্ছি তো না। সত্য উপস্থাপনে আমাদের প্রতিবদ্ধকতা সৃষ্টি হয়েছে। তখন আমরা অনেক সময় অনেক পাশ কাটিয়ে টাটিয়ে করেছি, এটা আপনারা সবাই জানেন যে তখনকার সময় সরকারের যেই রোশানল, তখন আমরা দেখেছি যে এটা গণমাধ্যম মানবাধিকার এবং মানুষের যে চলার অধিকার, মানুষের কথা বলা অধিকার, এগুলির থেকে আমাদেরকে
বারণ করা, মুক্ত রাখা। যদিও আমরা জোর করে বলতে গেলে আপনারা যেটা দেখছেন আয়নাগর এবং বিভিন্ন রকমের হয়রানি, বছরের পর বছর গুম করে ফেলা, আবার ক্রস ফায়ার করে ফেলা, এগুলি তো সব সংগঠিত ঘটনা। এগুলি আমরা দেখেছি এবং বর্তমানে তো এটা ওপেন। তো আমরা সেখানে লাভজনক যাই নেই, আমরা অলাভজনক খাত নিয়েই দেশবাসীর জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই জায়গায় স্যার এই যে 12 বছর পরে এসে এই দর্শক নন্দিত এসএ টেলিভিশন মানুষের কাছে এসএ টিভির গ্রহণযোগ্যতা, সেইটা যখন দেখেন স্যার এই 13 বছরে লালন করা এই এসএ টিভিকে, তখন স্যার কেমন লাগে? আসলে এই 13 বছর পার হয়ে আমরা এসছি, আমার কাছে নিশ্চয়ই ভালো লাগে যে আমরা দুর্বৃত্তায়ন থেকে, আমি তো ওই বিগত গভর্নমেন্টগুলি, বিনা ভোটের গভর্নমেন্টগুলিকে গভর্নমেন্ট আমি অন্তত বলতে চাই না, তার কারণ হলো এরা ইলেক্টেড না। আমি যখন একটা গণমাধ্যম ব্যক্তি হিসাবে আমি আমার গ্রামের এলাকায় গিয়েছিলাম, যেই দিনের ভোট রাত্রে 2টা ভোটে গেছি, তো যাওয়ার পরে আমি দেখলাম যে আমার গ্রামে এবং বিভিন্ন কয়েকটা কেন্দ্রে যেয়ে দেখেছি যে মানুষের আলামত, মানুষ দাঁড়িয়ে আছে রোদে, কিন্তু তাদের ক্যাম্পাসে তাদেরকে ভোট দিতে দেয় না। বা ভোট তখন দেওয়া আমরা হয়ে গেছে। প্রেসার করেছি, কেন আপনারা আসবেন দেখে, আমি কি এই জন্য লোকগুলির মানে রোদে দাঁড়া করে রাখছেন? তখন আমি বুঝতে পেরেছি যে আসলে এটা একটা নাটক, মানে কতগুলি লোককে লাইনে দাঁড়া করে রাখে ওইটা ক্যামেরা দেখানোর জন্য, যে প্রচুর মানুষ ভোট জনগণকে, দিচ্ছে। রাষ্ট্রকে দেখানোর জন্য। তখন আমরা বহির্বিশ্বকে বুঝতে দেখানোর পেরেছি। জন্য। তখন আমি আসার সময় অনেক এলাকায় আমি গাড়ি দেখছি, অনেকের কান্না, অনেকের রক্তাক্ত অবস্থা, অনেকের কথা বলেছে যে আমরা ভোট দিতে পারি নাই। আমার গাড়ি দেখে, আমার ক্যামেরা দেখে সবাই আমাদের কাছে চলে আসছে। তারপরে দেখলাম আপনার মেইন রোডে ওঠার পরে দেখলাম যে ডিসির গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, র্যাবের গাড়ি এক বহর যাচ্ছে। তো তৎকালীন সময়ে আমি ভেবেছিলাম যে তখনকার ওই সময় আওয়ামী এমপি তার বক্তব্য নিচে আমাদের সাংবাদিক, আমি আবার ব্যারিস্টার খোকনরে রিং করেছি, সেও আমরা একই এলাকার লোক। ওনাকে বললাম আপনি কই, আপনার তো একটা সাক্ষাৎকার লাগবে। তখন আমি দেখলাম রাস্তায় ওঠার পরে উনি উপজেলায় আছে। তখন আমি দেখলাম যে তাদের বহরে আমার গাড়ি নিজেই সিগন্যাল দিয়ে ওনারা থামাইছে। তখন আমি বললাম খোকন আছে কি না, কয় না উনি ওদিকে নাই। তাতে দেখলাম যে তাদের যে বাহিনী, মনে করেন র্যাব, ডিসি এবং আরও যারা প্রশাসন, অল প্রশাসন, তখনকার সময় তুলল এটা ভোট দেয় হইল পুলিশে, পাহারা দেয় হইল বিজেপি, কবুল করে হইল সেনাবাহিনী। এটা পরীক্ষিত, এটা দেখা। এই জন্য আমার অনুরোধ থাকবে আগামী দিনে যদি কখনো ইলেকশন হয়, ইলেকশন যদি হয়, সেনাবাহিনী এবং বিজেপির কোনো প্রয়োজনই নেই। যদি সেনাবাহিনী আর বিজেপি যদি নামে, তাহলে বুঝতে হবে সামথিং রং, ঠিক হবে না। আইন শৃঙ্খলার জন্য পুলিশ যথেষ্ট সক্রিয়, এবং সেই পুলিশে যদি কোনো জায়গায় কোনো বিভেদ সৃষ্টি হয়, সেটা বন্ধ হয়ে যাবে, পরে আবার হবে। তো আমার দর্শন থেকে আমি কথাটা বলছি, শুধু এইটা নয়, আরও অনেক সময় দেখেছেন, অনেক সময় আমরা টিভিতে থ্রো করেছি যে আরও অন্য ভোটের সময় যে আমার কুকুর শুয়ে আছে, ইলেকশন কেন্দ্রের ভিতরে কুকুর শুয়ে আছে, মানুষ যায় না। আমরা এটা দেখাইছি কেন? এটার জন্য আমাদেরকে অনেক জবাব দিতে আসতে হয়েছে, অনেক জবাব দিতে হয়েছে। এবং ইভেন দেখেন আমাদের এখানে কিছু সাংবাদিক ছিল, এরা বিভিন্ন টেলিভিশন থেকে আসা, চ্যানেল 1 বলেন, দিগন্ত বলেন, তখন তারা বলছে যে ওরা ওই দলের সাংবাদিক, তাদেরকে বাদ দেয়া। বারবার আমাকে ডেকেছে, বলেছে। তো আমি বিব্রত বোধ করছি যে আমি সাংবাদিক পাবো কোথায়, এরা তো সিনিয়র সাংবাদিক। তো যাই হোক, এগুলি কথা বলতে তো অনেকগুলি বলতে হয়, এত সময়ও নেই। স্যার আপনি বলছিলেন আমি এই প্রতিকূলতার মাঝে এগুলি আমি কাটিয়ে আসছি। স্যার এই যে বলছিলেন যে আপনি পুরনো ব্যবসায় 45 বছর ধরে ব্যবসা করেন, এই যে গণমাধ্যম পরিচালনা করতে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা এসছে কিনা স্যার? অনেক এসছে। আমার এই গণমাধ্যম পরিচালনা করতে যেয়ে আমি
এস এ ওয়ার্ল্ড নামীয় একটা প্রতিষ্ঠান ছিল আমার, ক্লদিং, হ্যাঁ, মানে শপিং মল। শপিং মল। এটা 3টা শপিং মল ছিল, একটা মিরপুরে, একটা লালমাটি আর একটা চিটাগাঙ্গে। ওনাদের কথায় আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারিনি দেখে র্যাবকে দিয়ে আমার প্রথম লালমাটিয়া অভিযান চালিয়ে, নাটক অভিযান চালিয়ে প্রথম কসমেটিক জোন ধরেছে। তারপরে তারা 8 লক্ষ টাকা জরিমানা করেছিল। জরিমানা আমরা অপরাধ করিনি, জরিমানা কেন দেব? জরিমানা না দেওয়াতে আমার 5 জন লোককে তারা নিয়ে গেছে র্যাবের এই যে সারোয়ার আলম একজন ম্যাজিস্ট্রেট আছে, এবং তখন বেনজিরও ছিল, কিন্তু তাদের নির্দেশ ছিল ডিজিএফআই। তারা বলল, সারোয়ার আলম বলছে, সারোয়ার আলম তখন বলেছে যে এটা আমাদের উদ্দেশ্য ছিল না, উপরের নির্দেশ। তো যাই হোক, তারা সেই আমার লালমাটিয়া মানে প্রথম গাড়িতে করে র্যাবে কিছু নিয়ে গেছে কসমেটিক্স, আর 4 টোটাল মল তালা লাগিয়ে সিলগালা করে চলে গেছে, এবং 2 দিন পরে আসতে বলছে। 2 দিন পরে এসে নাটকীয়ভাবে সব মাল বস্তা ভরে নিয়ে গেছে, প্রায় অনেক কোটি টাকার মাল। ঠিক 4 দিন পরে, তখন আমি সিঙ্গাপুরে, ঠিক 4 দিন পরে এসে আবার মিরপুর শপিং মল, সেটাও তারা সব ওইভাবেই নাটকীয়ভাবে নিয়ে গেছে। আমার প্রায় 30 কোটি টাকার মাল ছিল, এবং এই মালগুলি একটা শপিং মল যারা পরিচালনা করে, এটা বুঝতে হবে সব মালামাল কিন্তু মালিক পক্ষ ক্রয় করে নিয়ে আসে না। উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা, তারা মাল পৌঁছিয়ে দেয়, বিক্রয় অন্তে টাকা নেয়, এমনও হয় কিন্তু। তো যাই হোক, এটা নিয়ে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটা হলো আমার শাস্তি। মানে আমি তাদের কথা তাৎক্ষণিক শুনি না কেন, এখন আমি শুনবো। আমরা গণমাধ্যম, আমাকে যদি কেউ যদি কিছু একটা খারাপ কথা বলে বা অথবা ধাক্কা দেয়, আমি তার প্রতিবাদ করব না? প্রতিবাদ করাটা মানুষের নৈতিক অধিকার। আমি যদি কোনো অপরাধে যদি আপোষ করি, আমি অপরাধকে যদি আমি প্রতিবাদ না করি, এটা আরেকটা অপরাধ।